নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দিলীপ ঘোষকে নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে গেছে। দিলীপ ঘোষ আদৌ বিজেপিতে থাকবেন নাকি পাল্টি মারবেন, এই প্রশ্নটা উঠছে। আর এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ অনেক কথা বলে বেড়াচ্ছেন। দিলীপ ঘোষ বলছেন বিজেপির ক্ষতি হচ্ছে, নাকি বিজেপি দিলীপ ঘোষের ক্ষতি করে ফেলছে, নাকি আলটিমেটলি দিলীপ ঘোষ ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছেন। সবটা আপনাকে জানতে গেলে খুব ধৈর্য ধরে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন, গতকাল থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ মিডিয়া সমস্ত জায়গায় ব্রেকিং নিউজ চলছে। সেটা হচ্ছে দিলীপ ঘোষের দীঘায় যাওয়া। দীঘাতে যে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তৈরি হয়েছে, সেখানে সস্ত্রীক দিলীপ ঘোষ গেছেন। দিলীপ ঘোষ যাওয়ার পর থেকে বিভিন্ন প্রশ্ন চারিদিকে উঠেছে। দিলীপ ঘোষের যাওয়াটি কি আদৌ ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি? দিলীপ ঘোষের যাওয়া নিয়ে কিন্তু অনেকেই বলেছেন, ভারতীয় জনতা পার্টি বা বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে একদম বিজেপির মুখপাত্র এবং এই রাজ্য থেকে যাওয়া বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য, প্রত্যেকের কথাই ছিল একটাই কথা, সেটা হচ্ছে ঘোষিত কর্মসূচি বা বিজেপির যে কর্মসূচি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেটা করেছিলেন, অর্থাৎ বিরোধী দলনেতা, মানে কাঁথিতে সমস্ত হিন্দুদের নিয়ে এসে, হিন্দু সন্তানের নিয়ে এসে তিনি একটি অনুষ্ঠান করেছিলেন। তার কারণ হচ্ছে যেভাবে মুর্শিদাবাদ থেকে শুরু করে শামশেরগঞ্জে একের পর এক মন্দির ভাঙা হয়েছে, জ্বালানো হয়েছে আর কি, ভাঙা হয়েছে, তো সেগুলো পুনর্নির্মাণের জন্য তিনি একটা অনুষ্ঠান করেছিলেন এবং সাধু সন্তদের ডেকেছিলেন। ওটাই ছিল বিজেপির ঘোষিত কর্মসূচি। এছাড়াও ছিল যে হঠাৎ করে আগুন লেগে যাওয়া কলকাতার বুকে, সেখানে পৌঁছানো, এগুলো হচ্ছে ঘোষিত কর্মসূচি। কিন্তু দিলীপ ঘোষ কোনো কর্মসূচি না মেনে তিনি সোজা চলে গেলেন কোথায় না, দীঘাতে। তাকে আমন্ত্রণ করা হয়েছিল, এটা ব্যক্তিগত স্তরে তাকে আমন্ত্রণ, এটা নিয়ে তিনি বলেছেন। এবং তার যে সমস্ত বক্তব্যগুলো ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিও আমি আপনাদের সামনে আনছি না, কারণ বেকার নিয়ে এসে সময় নষ্ট করা। যে মানুষটা আজকে আছে কালকে হয়তো নাও থাকতে পারে, মানে বিজেপিতে। এই কথা কেন বলছি? আমি কি ভবিষ্যৎ দ্রষ্টা? না না না, কিন্তু আমি রাজনীতির কতগুলো পা ফেলা দেখে বুঝে যাই যে কি হতে চলেছে। যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি বলেছিলাম কৌস্তব বাগচি যেদিনকে মাথা ন্যাড়া করেছিলেন, সেদিন আমি কিন্তু বলেছিলাম যে কৌস্তব বাগচির কিন্তু কংগ্রেসে থেকে ন্যাড়া মাথায় চুল গজানো খুব সম্ভব নয়, কারণ কংগ্রেস চাইবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে, তাই তার জায়গা হচ্ছে বিজেপি। চলে যান আরো একটু আগে, শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু আমার পোস্ট ছিল সবচেয়ে প্রথম। আজ শুভেন্দু অধিকারী সবাই বলেন, অনেক ইউটিউবার বলেন, কিন্তু সেদিন আমি বলেছিলাম যে শুভেন্দু অধিকারী হচ্ছে এমন ব্যক্তি যাকে নিয়ে এলে বিজেপির লাভ হবে। যাই হোক, এখন লাভ কি ক্ষতি সবাই জানেন যে বিজেপির কতটা লাভ হয়েছে। তো শুভেন্দু অধিকারী নিয়ে আমার বক্তব্য ছিল, এবং বক্তব্য ছিল তাপস রায়কে নিয়ে, এবং বক্তব্য ছিল অর্জুন সিংকে নিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি বলেছিলাম অর্জুন সিং এর কিন্তু যাওয়ার জায়গা নেই, আর তাপস রায় আসতে পারেন। এই সমস্ত বক্তব্য আপনি দেখবেন, আমি বলেছিলাম প্রেডিকশন। এখানে দাঁড়িয়ে বলছি দিলীপ ঘোষের কিন্তু জায়গা বিজেপিতে কমে যাচ্ছে। এবার আমি আপনাকে বলছি ধাপে ধাপে কেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার নাম না বলে বেশ কিছু বক্তব্য খুব ভাইরাল হয়েছে, এবং মজার ব্যাপার হচ্ছে দিলীপ ঘোষ তার বিরুদ্ধে যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেক বক্তব্য চলছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে, ব্রেকিং নিউজ চলছে চারিদিকে, ভাইরাল নিউজ হয়ে গেছে সবকিছু, সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে বাঁচানোর জন্য ফিল্ডে নেমেছে কিন্তু তৃণমূল কংগ্রেস। আর এখানেই বড় প্রশ্ন, কারণ দিলীপ ঘোষের সমস্ত ভিডিও সেগুলোকে শেয়ার করা হচ্ছে, দিলীপ ঘোষের স্ত্রী তিনি কি পোস্ট করেছেন সেটাকে শেয়ার করা হচ্ছে, কেন তিনি সন্ময় ব্যানার্জির বিরুদ্ধে কি বলেছেন সেটাকে শেয়ার করা হচ্ছে, কেন এগুলো হচ্ছে? আর এগুলোতে প্রশ্ন তোলে, দিলীপ ঘোষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে বারমুটা পুরুন, মনে আছে নিশ্চয়ই। দিলীপ ঘোষ তো কদিন আগে তৃণমূলের সমস্ত নেতা নেত্রীদের কি বলেছিলেন, যেন গাড়ি চালিয়ে দেবো গায়ের উপর দিয়ে, এসব বলেছিলেন। তাহলে তাকে বাঁচানোর জন্য, তাকে আগলানোর জন্য এসব কথা কেন? বিজেপির দলের ভেতরে কন্দল বিজেপি বুঝবে, আপনাদের কি যায় আসে, তাই না? কিন্তু না, একদম মাঠে নেমে পড়েছেন কুণাল ঘোষ। আসলে কুণাল ঘোষ হচ্ছে সেই ব্যক্তি যিনি কিন্তু বিজেপি থেকে কেউ এদিক ওদিক করলে তিনি ঠিক বুঝিয়ে দেন যে এ এদিক ওদিক করছে। যাই হোক, কুণাল ঘোষের পোস্টটা আপনি খুব ভালো করে দেখুন, আমি আপনাদের সামনে পড়ে যাচ্ছি। কুণাল ঘোষ লিখছেন যে দীঘায় আজ সমুদ্রের গর্জনকে ছাপিয়ে গেল দিলীপ ঘোষের গর্জন, বিজেপির একাংশকে ধুয়ে দিলেন তিনি। আমার এত বছর, এবার পয়েন্ট করেছেন বুলেট করে, একদম স্টার্ট করে করে, আমার এত বছরের সাধনার জীবন, যারা নিজেদের ধান্দায় অন্য দল থেকে এসেছে তাদের কাছে বিজেপি শিখব না। আচ্ছা, যারা মমতা ব্যানার্জির আঁচলে বড় হয়েছে তারা নিজেদের ধান্দায় বিজেপিতে এসেছে,
তারপর একটা বিজেপিকে যে সাফল্য এনে দিয়েছিলাম, এখন সেসব নেই কেন? জনপ্রতিনিধি কমছে, বিজেপির স্বাদ চলে গেছে, 2021 থেকে জেতার অভ্যাস চলে গেছে দলের, মানুষ ভরসা রাখতে পারছে না। এমন করে কুণাল ঘোষ পোস্ট করেছে যেন তৃণমূলের হয়ে তিনি বলছেন। আসলে বলেননি, বিজেপির হয়ে বলেছিলেন, কিন্তু তৃণমূলের হয়েই যেন বলেছেন বলে যেন পোস্ট করছেন যেন কুণাল ঘোষ। অন্য দল থেকে অনেকে কামাতে এসেছেন, করে খাচ্ছেন। সৌজন্য আর লড়াই আলাদা। প্রধানমন্ত্রী বাজপেয়ীজি যে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে এসেছিলেন, আমি সেই সংস্কৃতির লোক। অপসংস্কৃতি ঢুকে দলটার ক্ষতি করছে। যদিও এই প্রসঙ্গে বলা উচিত, দিলীপ ঘোষ যখন বিজেপি করতে এসেছেন তখন কিন্তু অটল বিহারী বাজপেয়ী ছিলেন না। দিলীপ ঘোষ মোদীজি ক্ষমতায় আসার পরে করে কমবে খেলেন আর কি। মানে এই যে বলেছেন না করে কমবে খাচ্ছে, তিনিও নিশ্চয়ই করে কমবে খেয়েছেন। যাই হোক, যারা 4টে বিয়ে করে, দিনের জীবন রাতের জীবন আলাদা, তারা ত্যাগী ভোগীর জ্ঞান দিচ্ছে। বাপরে, এটাকে কুণাল ঘোষ লিখছে আর কি, মানে দিলীপ ঘোষের বক্তব্য। যারা অন্য দল থেকে এসে জ্ঞান দিচ্ছে, তাদের বিরুদ্ধে লড়েই দলকে বড় করেছিলাম। মানে দিলীপ ঘোষ লড়েছিলেন, বাকি সবাই লড়েনি। হিন্দু সনাতন যারা বলছে এতদিন কোথায় ছিল, কি তাদের অবদান? দিলীপ ঘোষের কিন্তু অনেক অবদান আছে। তপন ঘোষ যদি না থাকতেন, বাংলার বিজেপি হিন্দুত্ব নিয়ে আওয়াজ দিলীপ ঘোষ তুলেছেন কি আমার জানা নেই। যাই হোক, বলবেন অনেকে। বিজেপি কর্মীরা হতাশ হবেন না, বিশ্বাস রাখুন। যতদিন বিশ্বাস ছিল দল এগিয়েছে, সন্দেহের পরিবেশ ঢুকেই দলের ক্ষতি হচ্ছে। মানে বিশ্বাস করতে হবে অন্ধের মতো। দিলীপ দা যা করছেন সেটা ঠিক করছেন, এটা দিলীপ ঘোষ লিখেছেন, কুণাল ঘোষ সেটাকে আবার সামনে আনছেন। আমার গা কাটলে বিজেপি রক্ত বেরোবে, বিজেপিতে থাকবো, বিজেপি যতদিন কাজ দেবে করব, আমি মানুষের মধ্যে থাকি। এবং আরও কিছু। ওদিকে সোশ্যাল মিডিয়ায় এক কুৎসাকারীর পোস্টে কমেন্ট করে সেটাকেও ধুয়ে দিয়েছেন দিলীপ বাবুর স্ত্রী রিঙ্কু। কার টাকা এসব করেন বলে প্রশ্ন তুলে দিয়েছেন। কি খুশি হয় কুণাল ঘোষ লিখে দিয়েছেন। আর এখান থেকে শুরু হচ্ছে দিলীপ ঘোষের বিরুদ্ধে আমার বেশ কিছু বক্তব্য। ভাববেন না যারা দিলীপ ঘোষকে ভালোবাসেন আমি আপনাকে আঘাত করছি, ভাববেন না। আসলে দিলীপ ঘোষের কাছে আমার বেশ কিছু প্রশ্ন আছে। দিলীপ ঘোষ একটা ইতিহাস তৈরি করেছেন, তাই না? সেই ইতিহাসের দিকে একদিকে যেমন সাদা অধ্যায় আছে, কালো অধ্যায়ও আছে। কালো অধ্যায়গুলোকে যেটা হাঁটাচলা করা যায়, মানে দিলীপ ঘোষ যখন এসছে, আজকে যারা ইউটিউবে বক্তব্য রাখেন বা ইউটিউবে বলেন, যারা ইউটিউবার আছেন, তারা রাজনীতির ময়দান থেকে আসেনি। কিন্তু দিলীপ ঘোষকে আমি রাজনীতির ময়দান থেকে চিনি, কারণ আমিও রাজনীতি করতাম। সেই রাজনীতি করা আমার অভিজ্ঞতা। মানে আমি মিথ্যা কথা বলছি না, কিন্তু আমি এরকম নয় যে আমাকে পরিচয় দিতে হবে যে আমি বিজেপি করতাম, বিজেপি করছি, এরকম নয়। আজও আমি পার্টি করি না, কিচ্ছু করি না, কিন্তু আজও আমি যদি কোথাও দাঁড়াই লোকে বলবে এই বিজেপি। এইটা আমার পরিচয়। আর এই পরিচয় একদিনে হয়নি। যখন এই রাজ্যে সিপিএম এর দোর্দণ্ড প্রতাপ ক্ষমতা, তখনও বিজেপির ঝান্ডা আমরা কাঁধে নিয়েছিলাম, লড়াই লড়েছিলাম। আজ অকপটে বলছি, যে সময় দিলীপ ঘোষ হয়তো অন্য কিছু কাজ করছিলেন, সে সময় দলের হয়ে কাউন্সিলরের ভোটে দাঁড়িয়েছিলাম এবং মানুষ আমাকে জামানত বাজেয়াপ্ত করে পাঠায়নি। তখনও সেই দিনেও 2009 সালেও কিন্তু আমি জামানত বাজেয়াপ্ত আমার হয়নি। বলতে পারেন এলাকার মানুষ চেনে সেই হিসেবে। যাই হোক, যেটা বলছিলাম, তো দিলীপ ঘোষ ডায়লগ দিয়েছেন, অনেক ডায়লগ। আজ তারা কোথায়, আজ তারা কিছু। দিলীপ ঘোষের কথাগুলো দিলীপ ঘোষকে ফেলে দিতে হবে। তার কারণ দিলীপ ঘোষ যে কথাগুলো বলেছেন, দিলীপ ঘোষ ভুলেই গেছেন। তিনি দলের ঊর্ধ্বে নন, ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বে তিনি নন। তিনি একদিন অনেক কিছু শিখিয়েছিলেন, অনেক কিছু। আজকে দিলীপ ঘোষ দীঘায় গেছেন, তার পেছনে যুক্তি দেখাচ্ছেন। মন্দিরে এসছি, মন্দিরে পরও যেতে পারতেন, কিন্তু গেছেন তিনি। দেখুন, দিলীপ ঘোষ বিয়ে করেছেন, তার বউকে নিয়ে কি হয়েছে, দিলীপ ঘোষ বিয়ে করেছেন, এই প্রসঙ্গে আমার যাওয়ার দরকার নেই, কারণ তিনি ব্যক্তিগত জীবনে বিয়ে করতে পারে। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কোনো একজন তৃণমূলের যিনি দলনেত্রী, মাথা, মুখ্যমন্ত্রী তিনি বটেই, কিন্তু তিনি ডেকেছেন বলে তার কাছে চলে গেল আতিথেয়তা রাখতে বা সৌজন্যতা দেখাতে, এটা ঠিক নয়, তাই না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধানমন্ত্রীর ডাকে যাননি। সবাই যখন তাকে ডেকেছিল যে আসুন, আপনারা আসুন মন্দির উদ্বোধন করতে উদ্বোধনের দিন, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিন, তখন কিন্তু তিনি যাননি। তিনি শুধুমাত্র মুসলিম ভোট বাজে চলে যাবে, বাইরে চলে যাবে, এই ভেবে তিনি যাননি। আর দিলীপ ঘোষ এক ডাকে তিনি চলে গেলেন, হাসতে হাসতে চলে গেলেন। মজার ব্যাপার হচ্ছে, যে দিলীপ ঘোষকে আমরা দেখেছি গেরুয়া উত্তরীয় নিয়ে ঘুরতে, সবসময় গেরুয়া বুকের পাট্টা, কিন্তু তিনি গতকাল গেছিলেন যখন, কিন্তু সাদা পাট্টা পরে। তিনি জানতেন সাদা পাট্টা পরে যেতে হবে, গেরুয়া পাট্টা পরে যাওয়া যাবে না, তাহলেই মুশকিল। কেন গেলেন না? প্রশ্নগুলো ওঠে, প্রশ্ন তোলা স্বাভাবিক। যাই হোক, যেটা বলছিলাম, দলের একটা স্ট্যান্ড ছিল, কিন্তু বিজেপির দলের স্ট্যান্ডের বাইরে তিনি গেলেন কেন? প্রশ্ন অনেকেই করবেন।
যারা রাজনীতিতে নতুন এসছেন, মানে দিলীপ ঘোষ যাদেরকে তুলেছেন, মানে দিলীপ ঘোষের কথা অনুযায়ী যাদের দয়া, মানে দিলীপ ঘোষের দয়া যারা উচ্ছিষ্ট খেতেন, সেই উচ্ছিষ্ট খাওয়া লোকেদের উদ্দেশ্যে বলা, বিজেপির পুরনো কর্মীদের উদ্দেশ্যে নয়, বা বিজেপি যারা আছেন তাদের উদ্দেশ্যে নয়, উচ্ছিষ্ট খাওয়া লোকেদের উদ্দেশ্যে বলা। এই দিলীপ ঘোষ যখন 2015 ক্ষমতায় এলেন ডিসেম্বরের দিকে, রাহুল সিনহাকে সরিয়ে দিয়ে, মানে রাহুল সিনহা সরে গেল আর কি, দিলীপ ঘোষ যখন এলেন, দিলীপ ঘোষ আপনি কান খুলে শুনুন, আপনার সেক্রেটারি ফেক্রেটারি সবাই শুনুন, 2016 সাল মনে আছে, উলুবেরিয়াতে 2016 6 জুলাই একটা অনুষ্ঠান হতো, রক্তদান শিবির, উলুবেরিয়া ইনস্টিটিউট হল, মানে উলুবেরিয়া বাজারের মধ্যে ইনস্টিটিউট হল, সেই ইনস্টিটিউট হলে রক্তদান শিবির হতো, যেটা 93 সাল থেকে হয়ে আসছে। প্রথমে হতো 6 ডিসেম্বর, যেহেতু 93 বাবরি মসজিদ ভেঙে গেছিল 6 ডিসেম্বর, তারপরে 6 ডিসেম্বরে রক্তদান শিবির হতো। পরবর্তী ক্ষেত্রে সেটা বাউরিয়ায় চলে আসে, এবং তারপর থেকে 2003 সালের পর থেকে 2003-এ বাউরিয়ায় চলে আসে, এবং 2003-এর পর থেকে উলুবেরিয়ায় এই ইনস্টিটিউট হলে 6 জুলাই হতো রক্তদান শিবির, আর যেটা বিজেপির ঘোষিত কর্মসূচি ছিল। পরবর্তী ক্ষেত্রে 2015 যখন ক্ষমতায় এলেন, 2016-তে প্রথম যখন এই রক্তদান শিবিরটা, মানে তার আমলে, মানে তার সভাপতিত্বের সময় সেই রক্তদান শিবিরটায় তিনি কিন্তু গেলেন না। আমরা ভেবেছিলাম তিনি আসবেন, কারণ সবাই সেখানে যেতাম, আমরা টানে যেতাম, টানে, কিন্তু তিনি যাননি। উল্টে কি হয়েছিল, ওই রক্তদান শিবিরটাকে তিনি ঘোষণা করেছিলেন যেটা আনঅফিসিয়াল, ওটা অফিসিয়াল নয়, অফিসিয়াল হচ্ছে আরো এক জায়গা, যেখানে অনুপম মল্লিক তখন জেলা সভাপতি হয়েছিলেন, তিনি করেছিলেন আলাদা করে 6 জুলাই, যেটা আজকে আর হয় না। 6 জুলাই তিনি করেছিলেন একদম দ্বিজেন অধিকারীর একটি অফিসকে ঘিরে, এবং সেখানে দাঁড়িয়ে তিনি করেছিলেন, এবং সেখানে রক্তদান শিবির করেছিলেন। পার্টি অফিস উদ্বোধন হচ্ছে, রক্তদান শিবির হবে। আর এটা যেটা দীর্ঘদিন ছিল বিজেপির কর্মসূচি, বিজেপির কার্যকর্তারা সবাই এসেছিল, কিন্তু সেটাকে আনঅফিসিয়াল বলে ঘোষণা করে দিলেন বিজেপির কে না, দিলীপ ঘোষ। এবং সঙ্গে সঙ্গে সেখানে যাওয়া বিজেপির হাওড়া গ্রামীণ জেলা কমিটির সাধারণ সম্পাদক থাকা সঞ্জয় চ্যাটার্জি এবং অন্যান্য যারা ছিলেন, মিন্টু পাত্র থেকে শুরু করে অনেককে, 4 জনকে সঙ্গে সঙ্গে কিন্তু দল থেকে, পদ থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। কারণ দিলীপ ঘোষ বলেছেন ওটা ঠিক নয়। আজ দিলীপ ঘোষ কেন গেলেন, সেটা বিজেপির কার্যক্রম ছিল, সেই কার্যক্রমকে তিনি বলেছিলেন ভুল, এবং তার ফলে তাদের 4 জনকে সরিয়ে দেওয়া হয়েছিল পদ থেকে, ইমিডিয়েট এফেক্ট, যেটা নিয়ে আমার পোস্ট ছিল। আজ দিলীপ ঘোষ, ভারতীয় জনতা পার্টি সেটা প্রোগ্রাম ছিল, আপনি যদি বললেন ওটা অফিসিয়ালি না আনঅফিসিয়ালি, তাই সরিয়ে দেওয়া হলো। আজ আমি মিথ্যে বলছি, অনুপম মল্লিক থেকে শুরু করে দ্বিজেন অধিকারী সবাই আজও আছে, সঞ্জয় চ্যাটার্জি থেকে শুরু করে সবাই আছে, জিজ্ঞাসা করে নিন আমি এক বর্ণ মিথ্যা কথা বলছি কিনা। পুরনো সমস্ত কার্যকর্তারা জানেন, যারা 2016-তে পার্টি করতেন, তারা সবাই জানেন যে কি করা হয়েছিল, কেন করা হয়েছিল। সেদিন অতগুলো ছেলেকে, অতগুলো বিজেপির কর্মীদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছিলেন এক ঝটকায়, ওটা আনঅফিসিয়াল বলে। তারা সবাই গদ্দার চিহ্নিত হয়ে গেছিল, বিজেপি থেকে তাদের আপনি সরিয়ে দিয়েছিলেন। না সুব্রত চ্যাটার্জি জানতো, না কেউ জানতো, আপনি ডিসিশন নিয়েছিলেন। আপনি কেন করেছিলেন? আজ সেই কারণে আপনাকে সরিয়ে দেওয়া উচিত কি উচিত নয়? উচিত, কারণ আপনি তৃণমূল নেত্রীর কাছে গেছেন, একটু চিন্তা করলেন না, একটু ভাবলেন না। বিজেপির এতগুলো কর্মী প্রাণ দিয়েছে, আবার গর্ব করে বলছেন 257 জন আমার সময় দিয়ে এসছে, আজ আমি তুলে নিয়ে এসছি। আরে আপনি কে? 2014 যদি বিজেপি ক্ষমতায় না আসতো, আপনি বিজেপি করতেন না, এটা হচ্ছে বাস্তব সত্যি। 2014 বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এসছে, তাই আজকে ফটর করেছেন 2015 এসে। 2014 যদি না আসতো আপনি কি করতেন? আমি কখনোই অস্বীকার করবো না আপনার অবদান ছিল না, মেটো বক্তৃতা আপনি দিয়েছিলেন, আপনি লোককে তাতিয়েছিলেন, কিন্তু তারপর তাতানো লোকগুলো যখন মার খেলো 2021, আপনি পালিয়ে গেলেন। আপনি পালিয়ে গেছেন। আপনার পালানো শুধু এক জায়গা থেকে শুরু নয়, দার্জিলিং থেকে শুরু, যেখানে দার্জিলিং এর একটি যুব সম্পাদককে মারা হচ্ছে, আপনি হুড়ুহুড় করে হেঁটে চলে যাচ্ছেন। জয়প্রকাশ মজুমদার সেদিন বিজেপি করতো, সেদিন জয়প্রকাশ মজুমদার কিন্তু ঘুরে দাঁড়িয়ে সেই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু আপনি রাজ্য সভাপতি হয়ে পালিয়ে গিয়েছিলেন। ওই লাঠি ভাঁজলে হয় না, জিগর চাই জিগর, লাঠি চালানোর মতো। একটা কর্মীকে বাঁচানোর জন্য এই কলিজা চাই, এই কলিজা যেটা আমাদের আছে, আপনার নাই। কাপুরুষ আপনি, একটা লোককে দেখেন আপনি বীর পুরুষ, আপনি সিকিউরিটির মধ্যে থাকেন। দম থাকলে বিজেপি কর্মীরা যারা মারা গেছিল তাদের পাশে যেতে পারতেন, গেছেন আপনি। মাছ ধরছিলেন ছিপ দিয়ে, আর একটা মাছ ধরেছিলেন ছিপ দিয়ে, সেই মাছের কথা আমি বলছি না, কিন্তু আপনি ছিপ দিয়ে বসি দিয়ে মাছ ধরছিলেন, আর কর্মীরা মার খাচ্ছিল। আপনার সময় যারা যারা সভাপতি ছিল 2021-এর পরে হাওড়া গ্রামীণ জেলায়, কিন্তু সেই সভাপতি মার খেয়েছিল। কেন? কারণ হচ্ছে আপনি সবকিছু সব জায়গায় বন্ধ করে দিয়েছিলেন, সবাই চুপচাপ হয়ে গেছিল।
আজ আপনি মিথ্যা কথা বলছেন? আপনি করেছেন, মোদিজি ছিল তাই আপনি ছিলেন। আপনি বলছেন আপনি সবকিছু করেছেন। তার আগে যদি কেউ বিজেপির ঝান্ডা না তুলতো আপনি পারতেন করতে? আজকে বিজেপির ঝান্ডা যারা তুলেছিল তাদেরকে আপনি সব ছেড়ে দিয়েছিলেন। লজ্জা করেন আপনার? আপনি বলছেন আজকে আরে আপনি তৃণমূলে যাবেনই, আমি লিখে দিচ্ছি আপনাকে, আপনাকে বিজেপিতে রাখা হবে না। বিজেপি যদি দিলীপ ঘোষকে রাখে তাহলে বিজেপি কিন্তু শেষ হয়ে যাবে। কারণ দিলীপ ঘোষ বারবার একই কাজ করে। যখনই বিজেপির উত্থান হচ্ছে তখনই বিজেপিকে ফিনিশ করে দিচ্ছেন তিনি। নন্দীগ্রামের লড়াই শুভেন্দু অধিকারী যখন লড়ছেন, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুটা পরে আছেন বলছেন। কেন বললেন আপনি বারমুটা পড়ার কথা? এই কথা কোনোদিন কোন বিজেপি কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলেননি। আপনি মহিলা বলে তাকে ডেকেছেন মুখিয়া বলে, আর সেই মুখিয়াকে আপনি বলেছিলেন বারমুটা পড়ার কথা, যাতে প্রতিটা বিজেপির কর্মীর মাথা হেঁট হয়ে গেছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেত্রী সবাই ভাবতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারমুটা পড়ুক এই কথা বলার ক্ষমতা আপনি রেখেছেন। লজ্জা করেন আপনার? আজ আপনি তার পাশে বসে সৌজন্যতা দেখাচ্ছেন। আপনার সৌজন্যতা কার সঙ্গে নেই? ফিরহাদ হাকিম থেকে শুরু করে সকলের সঙ্গে সৌজন্যতা। আপনি সৌজন্যতা দেখাবেন, আর বিজেপির কর্মীরা সৌজন্যতা দেখালে নিচুতলা কর্মীরা তারা গদ্দার। আপনি তাহলে কে? প্রশ্ন ওঠে, আজ প্রশ্ন ওঠে, কারণ আপনি সে জায়গায় নিয়ে গেছেন। আপনি বিজেপির কর্মীদের উপরে প্রশ্ন তুলছেন সুইসাইড করতে। আমি বলছি সুইসাইড করবেন না, লজ্জা করে না? আপনি তো সুইসাইড করে দিয়েছেন সবাইকে। আপনার অনুগামীরা সুইসাইড করার জায়গায় চলে গেছে, মানে ভাবছে মনে মনে যে আমাদের শেষ হয়ে গেছে। এক ঝটকায় আপনার চলে যাওয়া। মন্দিরকে ভালোবাসেন আপনি, ভগবানকে ভালোবাসেন। ভগবানকে ভালোবাসেন তো পরের দিন যেতেন। আপনি ভগবানকে ভালোবাসেন না। ভগবানকে ভালোবাসলে আপনি পরের দিনে যেতে পারতেন, উদ্বোধনের দিন না গেলেও পারতেন। কি আছে, পরের দিন যেতেন না। আপনি দেখাতে গেছেন আমি শেষ কথা বলি, আমি বিজেপি, আমি দিলীপ ঘোষ। আরে আমি করছেন কি? আমির কোনো অস্তিত্ব নেই। সবাই ছিল তাই আপনি ছিলেন, সবাই বাদ দিলে আপনি কেউ নন। যেটা আপনি একটা ইন্টারভিউ বলেছেন যে আজ আমার কাছে কেউ আসে না। আমি ভাবলাম, তাই তো ভাবলাম। আপনি ইন্টারভিউ দিয়েছেন, ভুলে যান না। আসলে মিথ্যে কথা যে বলে না, সে আগে কি বলেছে পরে কি বলছে ভুলে যায়। আপনি মিথ্যে কথা বলছেন। দিলীপ ঘোষ, আজ আমি আপনার বিরুদ্ধে বললাম, তার কারণ হচ্ছে আপনি ঠিক জায়গায় নেই। এখনো বলছি আপনাকে, আপনি যা করেছেন তার জন্য আপনার উচিত পদত্যাগ করে চলে যাওয়া। বিজেপিতে এমন জায়গায় দিলীপ ঘোষ নিয়ে গেছেন বিজেপিকে বাধ্য হয়ে দিলীপ ঘোষকে সরাতে হবে, বাধ্য হয়ে। আর এটাই তিনি চান। তৃণমূলে তিনি যাওয়ার জন্য রাস্তা করছেন বলে সবাই বলছে। চারিদিকে বেরিয়ে গেছে, দেখুন অনেক জায়গায় দিচ্ছে যে 21শে জুলাই জয়েন করবে। নিউজ পোর্টালে অনেকে দিচ্ছেন, আমি জানি না, বলতে পারবো না 21শে জুলাই জয়েন করবেন কি আগামীকাল করবেন। তার হয়ে তৃণমূলের ডিফেন্ড করা কেন? এই ইগোর লড়াই কেন? আজকে আপনি দল থেকে সরে গেছেন, আপনাকে সম্মান দেওয়া হয়নি, আপনাকে সেই জায়গা দেওয়া হয়নি, বিজেপি আপনাকে হারিয়ে দিয়েছে, এইসব বলেছেন আপনি। ভাববেন একবার। রাহুল সিনহা সেই 2015 থেকে যখন ক্ষমতা চলে গেল তারপর থেকে এখনো আছে। সবচেয়ে বেশি অপমান তো রাহুল সিনহা হয়েছিল, তাই না? মুকুল রায়কে দায়িত্ব দেওয়া হলো, রাহুল সিনহাকে সরিয়ে দেওয়া হলো সেন্ট্রাল লিডারশিপ আপনার জন্য। কিন্তু তাতেও তিনি ছেড়ে চলে গেছেন। বহু কর্মী আছে যাকে আপনি বসিয়ে দিয়েছিলেন, আজও তারা বসে আছে হয়তো, কিন্তু তারা কেউ বিজেপি ছেড়ে যায়নি। তারা দলকে ভালোবাসে। কিছু যায় আসে না আপনার মতো নেতারা থাকলো কি গেল, কিছু যায় আসে না। কিছু অনুগামী আছে আপনার কথা শুনে চলে যাবে, কিন্তু সেটা কিছু। একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, মানে আমার আপনজন আপনাদের বলছি। 2009 সালে রাহুল চক্রবর্তী ছিলেন, তিনি বিজেপিতে ছিলেন, বিজেপির এমপি সিটে দাঁড়িয়েছিলেন। তার হয়ে আমরা প্রচার করেছিলাম। কিন্তু 2009 তিনি যখন ছেড়ে চলে গেলেন, তৃণমূলে চলে গেলেন, কি আভ্যন্তরীণ ব্যাপার ছিল আমি জানি না। তিনি যখন ফোন করে বলেছিলেন তার পরিচিত সবাইকে যে আমরা চলে আসছি, আমি চলে গেছি তৃণমূলে, তোমরা চলে এসো, তাদের উত্তর ছিল একটাই, আপনি গেছেন যান, আমরা যাব না। সেই বিজেপি কর্মীরা আজও বেঁচে আছে। তাই আপনি চলে যাচ্ছেন যান, কিছু লোক যাবে ছুটপাট, বাকি লোক থেকে যাবে যাদের মধ্যে আদর্শ আছে। আর যাদের আদর্শ নেই, যারা কামাতে এসছে তারা যাবে। দল থেকে চলে যাওয়া লোকেদের নিয়ে চিন্তা করছেন আপনি? দলে থেকে দলকে শেষ করা লোকেরা তো আরো ক্ষতিকারক। জয়প্রকাশ মজুমদার চলে গেছে, আমরা জেনে গেছি জয়প্রকাশ মজুমদার চলে গেছে। মুকুল রায় চলে গেছে, আমরা জানি চলে গেছে। কিন্তু থেকে যারা নেই তারা কারা? প্রশ্নগুলো উত্তর দিয়ে যাবেন দিলীপ ঘোষের অনুগামী যারা আছেন তাদেরকে বলি। অনেকে লেখেন, আমাকে দেখি অনেকে লিখেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি। দিলীপ ঘোষকে যখন টিকিটটা ক্যান্সেল করে অন্যদিকে দেওয়া হলো, তখন আমি কিন্তু প্রতিবাদ করে বলেছি যে ঠিক হয়নি। আর দিলীপ ঘোষ মেদিনীপুরে দাঁড়ালে জিততেন হয়তো, খড়গপুরে দাঁড়ালে, কিন্তু দেখা গেছে না,
তিনি জিততেন না। কারুর দয়ায় কারুর দাক্ষিণ্যে তিনি জিতে এসেছিলেন, কাউকে সরিয়ে কাউকে বসিয়ে তিনি জিতে এসেছিলেন। এই সব কথা আমরা জানি, কারণ আমরা পুরনো দিনে রাজনীতি করা। পুরনো দিন যখন বিজেপি জেতেনি, গলায় পাটটা দিতে হয় না, জামাটা খুলে এরকম করে বুকটা ছিঁড়ে দাঁড়ালে বলবে বিজেপি, রক্ত বের করে দেখো, রক্তে দেখা আছে বিজেপি। এসব ডায়লগ বাজি, সিনেমার ডায়লগ ছেড়ে দিন। খুব মনে পড়ে যায় জানেন, এত সিনেমা দেখেন তো আপনারা, আপনাদের উদ্দেশ্যে বলি, দেখেছেন গদর সিনেমা, গদর 1, গদর 2, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছেন, সানি দেওয়াল বুক ছিঁড়ে তুলে দিচ্ছেন, টেবিল তুলে ফেলছেন, এই তুলে ফেলছেন, সব করেন। কিন্তু যখন কার্গিল ওয়ার হয়েছিল না, তখন কোন সিনেমা আর্টিস্ট যায়নি, শুধুমাত্র নানা পাটেকার গেছিল। না তিনি কোনো তুলে ফেলছেন, না তিনি উপড়ে ফেলছেন। দুধ মাঙ্গোগে তো খির দেंगे, কাশ্মীর মাঙ্গোগে তো চিড় দেंगे, সব বলা যায়। বন্দুক ধরতে যায় কিন্তু নানা পাটেকারেরা। তাই ডায়লগ বাজি ছেড়ে দিন। আপনার ডায়লগ, দিলীপ ঘোষের ডায়লগের জন্য বহু ছেলের জীবন শেষ হয়ে গেছে, বহু ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। আজ কোনো কর্মী বিপদে পড়লে শুভেন্দু অধিকারী তার পাশে যায়, সুকান্ত মজুমদার যাচ্ছে, আপনি যাননি, এটাই সত্যি, মেনে নিন, ঘরে থাকুন, ভালো থাকুন। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যারা আমাকে খারাপ ভাবছেন ভাবুন, কিছু যায় আসে না, আনকাট সত্যি বলে গেলাম। আজকে যারা ইউটিউবার, তারা আমার মতো রাজনীতি করেননি, আমার মতো কেস তারা কেউ খাননি। আমি গ্রাউন্ড রিয়েলিটি, গ্রাউন্ডে দাঁড়িয়ে কেসকে রত্নাকর জীবন কাটিয়ে এসে আমি আপনাদের সামনে বললাম, দিলীপ ঘোষ সম্বন্ধে যা বললাম ঠিক বললাম। দিলীপ ঘোষ পারলে কাউন্টারে জানান 2016-তে আপনি সেদিন কেন ওই 4 জনকে দল থেকে সরিয়ে দিয়েছিলেন, পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, কেন তাদের দোষ কি ছিল, জানিয়ে যাবেন দিলীপ ঘোষ। আপনার উদ্দেশ্যে করা কথা। আর আমার আপনজন দিলীপ ঘোষ যাক বা যেই যাক, অতীতেও তপন শিকদার বিজেপি ছেড়ে চলে গেছিলেন, কিন্তু লবডঙ্কা কিচ্ছু হয়নি। বিজেপির জায়গায় থাকবে, যেই চলে যাক, কিচ্ছু যায় আসে না। বিজেপি আদর্শ জায়গায় ঠিক থাকে। আদর্শ নিয়ে যারা বাঁচে তারা কোনোদিন দল ছেড়ে যায় না, আর আদর্শ যারা নিয়ে থাকে না তারা যেতেই পারে। আরে অনেক কথা বলছেন না, আমি প্রচারক ছিলাম, আমি অমুক তমুক হন তেন। অমল চ্যাটার্জিও প্রচারক ছিল, অমল চ্যাটার্জিও প্রচারকই ছিলেন। তো অমল চ্যাটার্জির পরিণতি কি হয়েছে, এখন তিনি কোথায়, তার কি হয়েছিল? অমল চ্যাটার্জি কিন্তু সংগঠন সাধারণ সম্পাদক ছিলেন, তাই তার পরিণতি কি হয়েছে? এই সব প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন খোঁজ নিলেই। আর খোঁজ নেওয়ার জন্য রুদ্রবার্তা দেখুন না, তাতেই পেয়ে যাবেন। পুরনো ইতিহাস খুলুন, পেয়ে যাবেন। আর না হলে আমার তো রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা ফেসবুক আইডি আছে, দেখে নেবেন আমি কোথাও ঢপ মারছি কিনা। আমি যা বলি সামনে বলি, আড়ালে আবডালে বলি না। আর হ্যাঁ, বিপদে পড়লে পালিয়ে যাই না, কাউকে ছেড়ে পালিয়ে যাই না। এখনো আমার বিপরীতে দাঁড়ানো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, তাদের তাবর নেতারা বলে রুদ্রপ্রসাদ ব্যানার্জি কাউকে ফেলে চলে যায়নি, তার সাথেই থেকেছে যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে। আমাকে যারা ভালোবাসে তাদের ছেড়ে, লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যাব না, কারণ শরীরে ফৌজির রক্ত আছে, ছেড়ে পালাবো না। তাই ভালো থাকুন। এতটা দেখার পরে যদি মনে ভিডিওটাকে শেয়ার করা যেতে, শেয়ার করবেন, শেয়ার করে জানাবেন আপনিও এটা ভাবছেন। আর যদি শেয়ার না করেন তাহলে বুঝবো আপনি ভাবছেন যে না ঠিক নয়, আমি যেটা বলছি ভুল। যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ারও করবেন, এবং যদি মনে হয় আমি ঠিক বলছি লাইকও করবেন, এবং কমেন্টস করে জানাবেন আপনি কি ভাবছেন। ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।